রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শীতকালে উৎপাদিত ফুলগুলোর মধ্যে অন্যতম অ্যাস্টার। এই ফুলটির চাষও বেশ সহজ। আজ আমরা যাব নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের প্রগতিশীল কৃষক বন্ধু ভূষণদের অ্যাস্টার ফুলের জমিতে। তিনি অন্যান্য ফুল চাষের পাশাপাশি 1 বিঘা জমিতে অ্যাস্টারের চাষও করছেন। এই ফুল চাষে তিনি কি পরিচর্যা করে চলেছেন সেই বিষয়ে তার অভিজ্ঞতা জানালেন। আমি বিভিন্ন রকম ফুল এবং সবজির চাষ করি। আমার পলি হাউসও আছে এবং ওপেন ফিল্ডে বিভিন্ন রকম ফুলের চাষ করি। তার মধ্যে আমি অ্যাস্টারও প্রতি বছরই করি। এটা একটা মূলত সিজন ফ্লাওয়ার। আর এই সিজন ফ্লাওয়ার একটু দেখে শুনে করতে হয়, অর্থাৎ যেটা আমাদের মূল লক্ষ্য থাকে অঘ্রাণ মাসের বিয়ের লগ্ন, ওটাকে প্রথম লগ্ন ধরতে পারলে খুবই ভালো হয়। এছাড়াও মাঘ মাস ফাল্গুন মাসেও লগনগুলো আছে, এদিকে লক্ষ্য রেখে আমাদের চাষটা শুরু করতে হয়। এই অ্যাস্টার চাষ শুরু করতে গেলে প্রথমেই আগে বীজতলা তৈরি করতে হবে। এই বীজতলাটা তৈরি করার জন্য 3 ফুট চওড়া এবং জমি অনুসারে দৈর্ঘ্য করে বেড তৈরি করতে হবে। স্বাভাবিক মাটির চেয়ে 6 ইঞ্চি বেডটা উঁচু রাখতে হবে এবং এই যে ত্রিপল, হালকা ত্রিপল দিয়ে এটাকে ঢাকার ব্যবস্থা করতে হবে। তা না হলে বৃষ্টি হলে এই চারা নষ্ট হয়ে যেতে পারে। অঘ্রাণ মাসে যদি আমরা বিয়ের লগনও ধরতে চাই তাহলে আমাদের বীজ চারাইতে হবে আষাঢ় মাসের শেষ থেকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে। এবং যখন চারার বয়স ঠিক 30 থেকে 40 দিনের মধ্যে আসবে তখন আমাদের চারাটা মূল জমিতে নিয়ে যেতে হবে। বীজতলায় গুড়া পচা রোগটা বেশি লাগে। এই জন্যে আমি বীজতলাটা তৈরি করার আগে অনেক আগে থেকে প্রিপারেশনটা নিতে হবে। কিছু গোবর সার দিয়ে আর টাইকোডামা ভিরিডি দিয়ে পাতলা ত্রিপল দিয়ে অন্তত 10 থেকে 15 দিন ঢেকে রাখবে। ঢেকে রাখার পরে সেই ত্রিপলটা ফেলে দিয়ে আবার রোদে মাটিটা শুকিয়ে নিয়ে বীজতলাটা তৈরি করলে এই পচা রোগটা কিন্তু সহজে আসবে না। এবার এই মূল জমি একটু বেলে দোআঁশ মাটি হলে ভালো হয় এবং আশেপাশের জমির চেয়ে একটু উঁচু হতে হবে যাতে জল না জমে। প্রথমেই মাটি তৈরির সময় আমাদের পর্যাপ্ত পরিমাণে গোবর সার, সর্ষের খোল, নিম খোল এবং বিঘায় 20 কেজি ফসফেট, 10 কেজি পটাশ দিলেই যথেষ্ট। অথবা যদি পটাশ ফসফেট না থাকে বিঘায় 15 থেকে 20 কেজি 10-26-26 এই দিয়ে মাটিটা তৈরি করতে হবে। 5 থেকে 6 ঘা চাষ দিতে হবে। দিয়ে তারপরে বেড তৈরি করতে হবে। বেডটা 3 ফুট অন্তর যদি টানা যায় তাহলে বেডটা সুন্দর বেড তৈরি হয়ে যাবে। এই বেডে ডবল লাইনে অ্যাস্টার ফুলটা লাগানো হয়। অ্যাস্টারটা লাগানো হয় 8 থেকে 10 ইঞ্চি দূরত্বে। চারা থেকে চারার দূরত্ব থাকবে 8 থেকে 10 ইঞ্চি। এইভাবে চারা লাগালে প্রায় বিঘায় 9 থেকে 10 হাজার চারা ধরে। অ্যাস্টার ফুল এই যে বিভিন্ন কালারের হয়, 5-6টা কালারের হয়। একটা গাছ থেকে ভালো কোয়ালিটি সম্পূর্ণ ফুল 10 থেকে 12টা নেওয়া যায়। অ্যাস্টার চাষ করতে গেলে কিছু সমস্যা হয়, রোগ এবং পোকামাকড়ের সমস্যা হয় এবং যদিও আসে বিভিন্ন রকম পচার ওষুধ আছে, ক্যাপটাপ এবং হেক্সোকোনাজল, এবং এর সঙ্গে ব্যাকটেরিয়া নাশকের সংমিশ্রণ দিলে ভালো ফল পাওয়া যায়। মূল জমিতেও চারা লাগানোর পরে কিছু সাদামাছিরও সমস্যা থাকে। এই সাদামাছির জন্য বাজারে বিভিন্ন রকমের এখন ওষুধের শেষ নেই, নিয়মিত ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। অ্যাস্টার চাষে আরেকটা রোগ লাগে, সেটা হচ্ছে পাতা লাল হয়ে যায়। এই জন্য মেটালাক্সিল ম্যানকোজেব গ্রুপের ওষুধ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় এবং মাঝে মধ্যে নিম তেল অবশ্যই দিতে হবে। এর শিকড় আপনি যতই সার দেন এর শিকড় সবসময় উপরে থাকে, নিচের খাবার নিতে পারে না। এই জন্য মনে রাখতে হবে চাপানে সারের উপর খুব জোর দিতে হবে। চাপান সারের সঙ্গে তখন একটু নাইট্রোজেন বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এবং এখন যে সমস্ত যে ওয়াটার সলিউবল ফার্টিলাইজার পাওয়া যায়, অর্থাৎ 19-19, 14-44 মাল্টিকে নামে বিক্রি হচ্ছে, অন্তত 10 দিন অন্তর দিতে হবে ফুল আসার
আগ পর্যন্ত, এবং ব্রণের দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে পরিচর্যা করলে ফুলের কোয়ালিটি ভালো পাওয়া যায়। ফুলের যে স্টিক, এই স্টিকটা যত বড় হবে বাজারে চাহিদা তত বেশি। এই জন্য হিউমিক অ্যাসিডের উপর একটু জোর দিতে হবে। এটা ফুল আসার আগে থেকে স্প্রে করতে হবে, এবং ফুল আসার পরেও স্প্রে করা যায়, 15 দিন অন্তর এটা স্প্রে করা যায়। এইভাবে করলে ফুলের কোয়ালিটি এবং গুণগত মান ভালো থাকে। অঘ্রাণ মাসের প্রথম দিকে বা অঘ্রাণ মাসে যে সমস্ত বিয়ের লগন, তখন 4 টাকা 5 টাকা 6 টাকা পর্যন্ত পার পিস বিক্রি হয়েছে। অ্যাভারেজ লোয়েস্ট বাজার যদি 1 টাকাও পাই, তাহলে 80,000 ফুল হবে, 80,000 টাকা বিক্রি হবে। খরচ 20 থেকে 25,000 টাকার মধ্যে যথেষ্ট। যদি কারো চারা বাড়িতে তৈরি করা থাকে, চারা কিনতে গেলে সেখানে অসুবিধা। এগুলো আমি যেমন চারা বাড়িতেই বীজ বাড়িতে তৈরি করি এবং বীজ ফেলি, ওখানে কিন্তু একটা বড় সেভ। তাহলে এই সিজনাল ফুলে আপনার 50 থেকে 60,000 টাকা লাভ করা সম্ভব। এটা হচ্ছে সবচাইতে ন্যূনতম, এবং এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়ে যেতে পারে। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। মাছ চাষের ক্ষেত্রে শীতকালে বিশেষ যত্ন প্রয়োজন। এই সময় মাছের বাড়বৃদ্ধি বেশি হয় না, তাই মাছ চাষে খাদ্য কম লাগে। আবার পুকুরের জল ক্রমশ কমতে থাকার কারণে মাছের রোগ জ্বালাও দেখা দিতে পারে। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের মাছ চাষী রতন ঘরামি তিনি তার মাছ চাষের সমস্যার কথা বললেন আমাদের। 1.5 বিঘা জমিতে মাছ চাষ করছি। তাই এই শীতকাল পড়লে মাছের কানকোর মধ্যে ঘা হয়, পিঠে ঘা হয়, নানান রকম ওষুধ দেওয়া হচ্ছে, তাতে কোনো রকম আমরা ফল পাচ্ছি না। এই সময় মাছ চাষীদের কি করণীয় সে বিষয়ে পরামর্শ দিলেন উত্তর 24 পরগনা জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ অনিন্দ নায়েক। যে জলস্তর যেহেতু নেমে যাচ্ছে, এই সময় কিছু কিছু মাছের গায়ে একটু ঘা রোগ, ক্ষত রোগ দেখা যায়, লাল লাল ক্ষত রোগ। কখনো দেখা যাবে যে পৃষ্ঠ পাখনার কাছে কিছু লাল লাল ছোপ দেখা যাচ্ছে, লেজের দিকটাতে দেখা যাচ্ছে কিছু লাল লাল ছোপ দেখা যাচ্ছে। তাই জন্য যখনই শীত আসছে এই সময়টা থেরাপিউটিক হিসাবে যাতে এই রোগটা না আসে, তার জন্য প্রথমেই কী করতে হবে যে 1 বিঘা পুকুরের জন্য যদি 5 ফুট জল থাকে, তাহলে হচ্ছে 10 থেকে 12 কেজি সাধারণ লবণ, বাজারে যে সাধারণ লবণ বড় দানার লবণ পাওয়া যায়, সেটাকে জলে গুলে নিয়ে পুকুরে দিন, এবং তার 3 থেকে 4 দিন পর পুকুরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1 বিঘা পুকুরের জন্য 100 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে গুলে নিয়ে ভালো করে ছড়িয়ে দিন। তাহলে দেখা যাবে এই রোগটার প্রাদুর্ভাব হবে না। আর যদি দেখা যায় যে পুকুরে অলরেডি এই রোগটার প্রাদুর্ভাব ঘটে গেছে, তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু নুন দিন। তখন একটু বেশি ডোজে 10 থেকে 15 কেজি এই ডোজে নুন দিন, এবং হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 150 গ্রাম করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে গুলে নিয়ে দিন। তাহলে দেখা যাবে এই রোগটা আর থাকবে না। এই সময় যদি দেখেন যে না জল শুকিয়ে যাচ্ছে কিন্তু আপনি জল ধরে রাখতে চান, তাহলে যদি সম্ভব হয় পাম্পের সাহায্যে জল ঢুকে জলস্তরটাকে বাড়িয়ে দিন। তাহলে দেখবেন আপনার পুকুরটা ঠিক থাকবে। এবং এই শীতকালের সময়টা যাতে মাছ ভালো মতো থাকে বা ভালো মতো একটু বাড়তে পারে কিছুটা, তার জন্য পুকুরে মাঝে মাঝেই প্রতি মাসে একবার করে জাল দিন। তাহলে মাছের ছোটা দৌড়াটা ভালো থাকবে, মাছ সুস্থ সবল থাকবে। এবং হচ্ছে পুকুরে প্রতি মাসে 3 থেকে 5 কেজি চুন প্রয়োগ করুন, তাহলে জলের কোয়ালিটিটা খুব ভালো থাকবে। যেসব মাছের গায়ে ক্ষত দাগ সৃষ্টি হয়েছে, জাল দেওয়ার সময় যদি এরগুলো উঠিয়ে দেখেন, মাছকে একটু পরিচর্যা করতে হয়, তাই জন্য মাছকে যদি তুলে দেখেন যে হ্যাঁ মাছের গায়ে ক্ষত দাগের সৃষ্টি হয়েছে, সেগুলোকেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল দিয়ে ধুয়ে দিন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা হাঁড়িতে গুলে, অর্থাৎ একটা হাঁড়িতে 20 লিটার জল ধরে 20 চিমটে জলের সঙ্গে মিশিয়ে ওইটাকে দিয়ে চান করিয়ে দিন। এবং সাধারণ লবণ 1 লিটার জলে 30 গ্রাম সাধারণ লবণ দিয়ে জলে গুলে মাছটাকে চুবিয়ে তারপরে ছাড়ুন। আর যদি দেখেন যে মাছের মধ্যে প্রচুরভাবে ওই লাল লাল ছোপ ছোপ দাগ সৃষ্টি হয়ে গেছে, তাহলে খাবার দেওয়াটা এই সময় বন্ধ রাখুন। বন্ধ রেখে লক্ষ্য রাখুন যে কমছে কিনা। যদি না কমে তাহলে হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যে কোনো ওষুধ এনে গুঁড়ো করে মাছের খাবারের সাথে মিশিয়ে 1 কেজি খাবারের সাথে 1 থেকে 2 গ্রাম অক্সিটেট্রাসাইক্লিনের গুঁড়ো মিশিয়ে 7 দিন কন্টিনিউয়াস খাবান। তাহলে দেখা যাবে মাছের গায়ে এই ক্ষত রোগটা আস্তে আস্তে চলে যাবে, মাছ সুস্থ সবল হয়ে বাড়বে।
কিছু আলসারেটিভ সিনড্রোম হয়েছে, অর্থাৎ আলসার ক্ষত তৈরি হয়েছে। আবার কিছু মাছের গায়ে পাখনা পচা বা হচ্ছে লেজ পচা এই সময় রোগ দেখা যাচ্ছে। এগুলো মূলতই শীতকাল আসার সময় এই ঘটনাগুলো ঘটে। এই সময় কিছু ফাঙ্গাল অ্যাটাক, কিছু এরগুলো ব্যাকটেরিয়া ঘটিত অ্যাটাকের জন্য এই ঘটনাগুলো ঘটতে থাকে। তো তার জন্যই হচ্ছে পুকুর প্রস্তুতিকরণ সময়ই হচ্ছে এরগুলো এই রোগগুলোকে ট্রিটমেন্ট করার জন্য প্রথমেই বললাম যে এরগুলো চুন এবং হচ্ছে এরগুলো লবণ, পটাশিয়াম পারম্যানেট এইগুলো দেওয়া। আবার যদি বাইর থেকে জল ঢুকে যায়, বলে বাড়ির নোংরা জল যদি ঢোকে, তাহলেই আছে এই রোগগুলোর প্রাদুর্ভাব ঘটতে থাকে। তো তার জন্যই হচ্ছে প্রিকশনভাবে নুন এবং হচ্ছে এরগুলো পটাশিয়াম পারম্যানেট দেওয়া। আর যদি এরগুলো যাতে না আসে তার জন্য এরগুলো শীতের সময় আসার সময় এই ট্রিটমেন্টটা করা। আর যদি পুকুরে এসে যায় খুব ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ে, তাহলে হচ্ছে এরগুলো অক্সিটেট্রাসাইক্লিন দিয়ে এটাকে ট্রিটমেন্ট করা। আবার কিছু কিছু সময় দেখা যায় যে মাছের গায়ে উকুনও দেখা যায়। এক্ষেত্রে সাধারণত আমরা সেই জন্যই বলি যে পুকুরের চারপাশে পাড়ে যেন কোনো রকম গাছপালা, অর্থাৎ যেগুলো হচ্ছে ঘাস, এগুলো পুকুরের জলে এসে ডাইরেক্ট লাগছে, সেই ঘাসগুলোতেই কিন্তু এই উকুনের ওখানে ডিম পাড়ে, ওই ডিমগুলো ওখানে থাকে, ওখান থেকে আবার জলে চলে আসে। তার জন্য প্রিকশন হচ্ছে যে পুকুরের চারিপাশে এমন কোনো ঘাস থাকা বা আগাছা থাকা উচিত নয় যেটা পুকুরের জলে ডাইরেক্ট লাগছে। তবে সেগুলো থাকলে সেগুলোকে সরিয়ে দিন, একবারে মেরে দিন। যদি পুকুরে কোনো আরগুলাস হয়ে থাকে, সেই পুকুরে যে জাল ব্যবহার করবেন সেই জালটা যেন অন্য পুকুরে গিয়ে না ব্যবহার করেন। যদি ব্যবহার করতেই হয় তাহলে সেক্ষেত্রে সেই জালকে ভালো করে পটাশ জলে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে সেই জাল অন্য পুকুরে ব্যবহার করা উচিত। না হলে এই পুকুর থেকে গিয়ে আরেক পুকুরে চলে যাবে। আর যদি যে পুকুরে যদি আরগুলাসের কোনো রকম আক্রমণ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সবথেকে বেস্ট হচ্ছে এরগুলো পুকুরটাকে ট্রিটমেন্ট করার জন্য পটাশিয়াম পারম্যানেট দিয়ে এরগুলো ট্রিটমেন্ট করা। 1 বিঘা পুকুরের জন্য 100 থেকে 150 গ্রাম পটাশিয়াম পারম্যানেট জলে গুলে পুকুরে দেওয়া। পুকুরের মাঝে মাঝে কিছু বাঁশ পুঁতে দেওয়া, যাতে মাছগুলো ওইখানে গায়ে লেগে লেগে ওদের গা থেকে ওই ঘষতে থাকবে, আরগুলাসগুলো চলে যাবে। আর পুকুরটাকে এই সময় জন্য খুব ভালো মতো করে ট্রিটমেন্ট করা। নিচে তলায় যদি পাঁক থাকে, পাঁককে ভালো করে ঘেঁটে দিন, তাহলে হচ্ছে আরগুলো এই রোগগুলো আর থাকবে না। সবসময় যেন খেয়াল রাখতে হবে যেন পুকুরে কোনো রকম বাইর থেকে জল না ঢোকে, এবং পুকুরের কোনো রকম গাছপালা যেগুলো পুকুরের সাইডে, অর্থাৎ আগাছা যেগুলো আছে, সেই আগাছার কোনো পাতা যেন কোনো মতে পুকুরে না পড়ে, তাহলে কিন্তু এই রোগটা আবার চলে আসবে। এই সময় দেখা যায় যে শীত পড়ে গেছে, তার জন্য মাছ খাবে এই সময় খুব কম, মাছের বাড়বাড়ন্তও কম হবে। তাই জন্য যারা মাছ চাষ করছেন, অর্থাৎ এই সময় যেসব আঙ্গুল সাইজ বা 100 গ্রাম সাইজের মাছ পুকুরে আছে বা তার থেকে বড় সাইজের মাছ আছে, তার জন্য খাবার দেওয়াটা একটু কম দিন। অর্থাৎ আমরা বলি যে মোট দৈহিক ওজনের 2 থেকে 3% করে খাবার দেওয়ার জন্য এই সময় একটু কমিয়ে খাবারটা 1 থেকে 1.5% করে খাবার দিতে থাকুন, এবং লক্ষ্য রাখুন মাছ সেই খাবার খাচ্ছে কিনা। যদি না খায় তাহলে 2 ভাগে আমরা খাবার দিতে বলি, সকালবেলা হাফ, বিকেলবেলা হাফ। তো যদি খাবার না খায় তাহলে সকালবেলা হাফ খাবার দিন, বিকেলবেলার খাবারটা রাখুন যাতে না দেওয়া যায়। যেহেতু মাছ যদি না খায় তাহলে পুকুরের জলটা নষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই সময় যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তার জন্য দেখা যায় যে জলস্তর অনেক বেশি নেমে যায়। নেমে যাওয়ার জন্যই কিন্তু তখন কী হয়, খাবারটা নষ্ট হয়ে, অর্থাৎ মাছ না খেলে খাবারটা কী করে মাটিতে গিয়ে পড়ে এবং সেই মাটিটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার জন্যই এখন দেখা যাবে এই সময়টা চাষিরা দেখবেন যে হঠাৎ করে পুকুরের জলটা সবুজ সবুজ হয়ে যাচ্ছে, বা পুকুরের জলের উপরে একটা লাল স্তর পড়ছে, এবং যে জায়গাটা ছায়া সেই জায়গাটা দেখবেন একটু সবুজ সবুজ ভাব আছে। এই কারণের জন্য যেটা সাময়িকভাবে করা উচিত সেটা হচ্ছে আর বলে চুন, বাজারে যে পাথুরের চুন পাওয়া যায় সেই পাথুরের চুনকে ভালো করে ডাস্ট করে নিয়ে বিঘা প্রতি 3 থেকে 5 কেজি চুন একবারে গুঁড়ো করে মানে সরাসরি উপরে ছড়িয়ে দিন। তাহলে দেখা যাবে ওই যে ব্লুমটা ফর্মেশন হচ্ছে সেই ব্লুমটা নষ্ট হয়ে যাবে এবং হচ্ছে পুকুরের তলায় থিতিয়ে পড়বে। আর পরের বছর যখন পুকুরে চাষ করবেন তার আগেই পুকুরের জলটাকে পুরোপুরি জল শুকিয়ে দিন এবং হচ্ছে তলা থেকে কাদা যে পাঁকটা সৃষ্টি হয়েছে সেই পাঁকটাকে তুলে দিন, দিয়ে পুকুরটাকে আবার নতুন করে পুকুর প্রস্তুতিকরণ করে পুকুরে মাছ চাষ করুন। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়ে সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। মুর্শিদাবাদ জেলার রানীনগর থেকে অন্নদাতার দপ্তরে ফোন করেছেন সিদ্দিক শেখ। তিনি লঙ্কা চাষ করেছেন। এখন তার লঙ্কা গাছের গোড়া পচে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন এবং এর প্রতিকার সম্পর্কে জানতে চেয়েছেন। লঙ্কার গোড়া পচা রোগটি ছত্রাকঘটিত। মাটিতে রসের পরিমাণ বেশি হলে এবং অম্ল মাটিতে এই রোগ বেশি দেখা যায়। গাছের শিকড় সংলগ্ন অংশে পচন দেখা যায়। আক্রান্ত গাছের পাতা ঝিমিয়ে যায় এবং তীব্র আক্রমণে গাছ মরে যেতে পারে। এই রোগ নিয়ন্ত্রণের জন্য লঙ্কা চাষের শুরু থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বীজতলায় চারা অবস্থায় যাতে এই রোগের উপদ্রব না দেখা দেয় তার জন্য বীজ শোধন করে নিতে হবে। যে জমিতে লঙ্কা চাষ করা হবে সেই জমির মাটি যদি অম্লধর্মী হয় তাহলে চারা রোপণের 1.5 থেকে 2 মাস আগে চুন প্রয়োগ করে মাটি প্রশম করে নিতে হবে।
জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে এবং জৈব সারের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে দিতে পারলে আরো ভালো হয়। জমির জল নিকাশি ব্যবস্থা ভালো রাখতে হবে, কখনোই যেন ডুবিয়ে সেচ দেওয়া না হয়। এই সব ব্যবস্থাগুলো যদি ঠিকমতো নেওয়া হয় তাহলে রোগের উপদ্রব কম হয়। এর পরেও যদি রোগের সংক্রমণ ঘটে যায় তখন রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। রাসায়নিক উপায়ে এই রোগের নিয়ন্ত্রণে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম অথবা মেটালাক্সিল ও ম্যানকোজেবের মিশ্রণে তৈরি ছত্রাকনাশক 2.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। গাছ ও গোড়া সংলগ্ন মাটি ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। কন্দ জাতীয় সবজি কচুর সীমিত হলেও একটা স্থায়ী চাহিদা থেকে যায়। আমাদের রাজ্যের অনেক কৃষকই এই গরমের ফসলটি চাষ করে থাকেন। মোটামুটিভাবে 5 থেকে 6 মাস মেয়াদের এই সবজিটি চাষিকে একটা সন্তোষজনক লাভও দেয়। নদিয়া জেলার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের ধুবুলিয়া গ্রামের কৃষক নকুল মজুমদার নিবিড় শস্য ঋতুতে ধান তোলার পরে কচুর চাষ করেছেন। এই সবজি চাষে কৃষক বন্ধু তার অবলম্বন করা প্রযুক্তি সম্পর্কে বললেন। আমি দীর্ঘদিন থেকে বিভিন্ন সবজি চাষ করি, আর এইখানে কচু লাগাচ্ছি। আজকে কচুর প্রথমে ধান ছিল যে জমিতে, সেই জমিতে 4খানা চাষ দিয়েছি টানা ফালে, আর 3 চাষ দিয়েছি রোডার দিয়ে মাটিটাকে ভালো করে ধুলে করেছি। করে লাস্ট চাষে 1 বস্তা করে 10-26 দিয়েছি। দিয়ে প্রতি বিঘাতে 40টা লাইন হচ্ছে, 2 হাত অন্তর এক একটা লাইন, 40টা লাইন হচ্ছে। তাতে আমার বীজ লাগছে 3 কুইন্টাল থেকে 3.5 কুইন্টাল। যদি ভালো মোটা বীজ হয়, আউশ কচু লাগাচ্ছি, তাতে 3 থেকে 3.5 কুইন্টাল বীজ লাগে। আর যদি একটু চাপা দানা হয় তাহলে কম লাগে। তাতে দূরত্ব দিচ্ছি একদিকে 3 ফুট, আর একদিক হচ্ছে 1 ফুট করে, লাইনে 1 ফুট করে দূরত্ব দিয়ে কচুর বীজটাকে শোধন করে নিয়েছি। শোধন করে নিয়ে তারপর আজকে লাগাচ্ছি। লাগানোর সময় 3 ফুট দূরত্ব লাইন দিচ্ছি, আর 1 ফুট দূরে 1 থেকে 1 ফুটের কিছুটা বেশি বড় বীজ হলে 1 ফুটের কিছু বেশিও দিচ্ছি। দিয়ে এইভাবে আগে লাগিয়ে নিচ্ছি, সুতে ধরে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তারপরে মাটি ভালো করে টেনে দিচ্ছি। টেনে দিয়ে মাটি দেওয়া হয়ে গেল, তারপরে সেচ দিয়ে দিচ্ছি। সেচ দেওয়ার পর যখনই চারাটা বেরোবে তখন পোকায় আক্রমণ হয়, বা চারা বেরোনোর আগে অনেক সময় আছে হয়তো আবার মাটি চেঁচে দেই, ঘাসটা পড়ে যাবে। দেওয়ার পরে তারপরে ফের আবার ড্রেনটাকে মাটি প্রথমে চেঁচে 2 সাইড থেকে ড্রেনের মধ্যে নামিয়ে দিয়ে ওই মাটিটাকে আবার চেঁচে 2 সাইডে তুলে দেয়। তাতে হয় কি ঘাসটাকে দমন হয়। তারপরে যখনই চারাটা বেরিয়ে যায় তখন সার দেই, জল দেই, 10-26 বা সুফলা 1 বস্তা করে এক সেচে, মানে 2-3 সেচে 1 বস্তা করে দিতে হয়। তারপরে কিছু ইউরিয়া দেই, প্রত্যেক সেচে 10 কেজি এরকম কয়েকবার দেই। আর ওষুধ তখন ব্যাপক হারে একটা লেদা পোকা লাগে। লেদা পোকার জন্যে ভ্যারাইটিরকম ওষুধ আছে, সেই সমস্ত ওষুধগুলো আমরা ব্যবহার করি। ব্যবহার করাতে তাতে এইভাবে মোটামুটি পৌষ মাসে, মানে জানুয়ারির প্রথম থেকে আমরা লাগানো শুরু করি, তাতে 4-5 মাস লেগে যাচ্ছে আমাদের কচুটা হতে। এর মধ্যে বিভিন্নভাবে নিড়ানো, সার দেওয়া, জল দেওয়া, ওষুধ দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে বা 10 দিন পরে স্প্রে করতে হচ্ছে। তখন রোগের উপরে নির্ভর করে দায়থনে 45 লেদা পোকার জন্য অন্য তেল দেই, যে সমস্ত লেদা পোকার কতগুলো ওষুধ, সেই সমস্তগুলো দিয়ে যখনই গাছে ম্যাচুরিটি হয়ে যায়, 1 বিঘেতে মোটামুটি 20 কুইন্টাল 30 কুইন্টাল
হয় তাতে হয়তো কোনো বছর 15 টাকা পাই, কোনো সময় বেশি পাই, কোনো সময় তার চেয়ে কম হয়। আবার লাগানেও এখন 3000 টাকা কুইন্টাল বীজ, তাতে 10,000 টাকা মোটামুটি বীজই লেগে যাচ্ছে। তারপর লাগানো খরচা, সার খরচা দিয়ে টিয়া 15 থেকে 20,000 টাকা প্রতি বিঘায় খরচা হয়ে যায়। তাতে এইভাবেই দীর্ঘদিন থেকে চাষ করছি। তাতে কচু আমাদের লাভজনক একটা চাষ। কচুতে সেচ লাগে, প্রথম যখন আমরা লাগাই 10 দিন 15 দিন অন্তর দিলে একটা সেচ হয়ে যায়। তারপরের মাসে হয়তো দেখা যাচ্ছে 7 দিন 8 দিন পরে দিতে হবে। তারপরে বৈশাখ মাসে 3 দিন 4 দিনের পর দিতে হবে। জ্যৈষ্ঠ মাসে গিয়া এমনকি 2 দিন পর পর সেচ দিতে হবে। এক বস্তা 10-26 দিয়ে তারপরেতে আর এক বস্তা 10-26 দেওয়ার পরে তারপরে ওই ছেঁচে 2-3 সেচ 10 কেজি করে ইউরিয়া দিয়ে দেই। তারপরে আর সার লাগে না, শুধু সেচ আর ওষুধ, এই দুটো জিনিস ব্যবহার করতে হয়। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।